মুভির একদম শুরুতেই দেখা যায় লস এঞ্জেলসের ব্যস্ত একটি বিমানবন্দর। সেখানে কাইল আর জেড নামের দুজন ইউনিভার্সিটি পড়ুয়া তরুণ দাঁড়িয়ে আছে। তারা অপেক্ষা করছিল তাদের আরেক বন্ধু ইভার জন্য। তিন বন্ধু মিলে মেক্সিকোর জনপ্রিয় দ্বীপ কাবোতে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করেছে। ট্রিপের উত্তেজনায় কাইল আর জেড বেশ ফুরফুরে উড়েছিল আর আশেপাশের যাত্রীদের নিয়ে মজা ঠাট্টা করছিল। কিছুক্ষণ পর ইভা সেখানে এসে পৌঁছায়। তার সাথে ছিল ব্রান্ডন নামের একজন লোক, যিনি আসলে ইভার বডিগার্ড। এখানেই জানা যায় ইভা এই শহরের মেয়রের একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই ব্রান্ডন ইভা আর তার পরিবারের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। কিন্তু ইভার সাথে ব্রান্ডন যাবে শুনে কাইল আর জেড খুব একটা খুশি হয় না, বিশেষ করে জেড, কারণ সে ইভাকে পছন্দ করে এবং এই ট্রিপে সে ইভার সাথে একটু একান্তে সময় কাটাতে চেয়েছিল। তবে মেয়রের একমাত্র মেয়ের নিরাপত্তার কথা ভেবে মেয়র নিজেই ব্রান্ডনকে তাদের সাথে পাঠান। তাই চাইলেও ব্রান্ডন ইভাকে একা ছাড়তে পারে না। ইভা অবশ্য জেডকে আশ্বস্ত করে যে ব্রান্ডন তাদের ব্যক্তিগত সময়ের মধ্যে ঢুকবে না এবং দূরত্ব বজায় রেখেই থাকবে। আসলে ইভা ব্রান্ডনকে খুব বিশ্বাস করে। ছোটবেলা থেকেই ব্রান্ডন তাদের পরিবারের একজন সদস্যের মতোই ছিল, তাই তার উপস্থিতিতে ইভা নিজেকে অনেক বেশি নিরাপদ মনে করে। এয়ারপোর্টে একই সময় দেখা যায় ছোট্ট মেয়ে রোজাকে তার নানা হ্যান আর নানির সাথে। তারাও কাবোতে ছুটি কাটাতে যাচ্ছে এবং কাকতালীয় ভাবে একই ফ্লাইটের যাত্রী। রোজার হাতে সবসময় একটা ছোট্ট পুতুল থাকে, যেটা সে খুব যত্ন করে রাখে। চেকিং শেষ করে ওয়েটিং এরিয়ায় যাওয়ার সময় হঠাৎ রোজা বুঝতে পারে তার প্রিয় পুতুলটি কোথাও হারিয়ে গেছে। ঠিক তখনই ইভার চোখ পড়ে নিচে পড়ে থাকা পুতুলটির উপর। অন্যদিকে পুতুল খুঁজতে খুঁজতে রোজা দৌড়ে আসতে গিয়ে হঠাৎ ইভার সাথে ধাক্কা খায়, কিন্তু বাচ্চা দেখে ইভা তাকে কিছুই বলে না। রোজা কান্নায় ভেঙে পড়ে। ইভা তখন পুতুলটি তুলে এনে রোজার হাতে তুলে দেয়। এতে রোজা আর তার পরিবারের সাথে ইভার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। বোঝা যায় ইভা মেয়রের মেয়ে হলেও তার মধ্যে কোনো অহংকার নেই। এরপর নির্ধারিত সময় অনুযায়ী সবাই কাবোর উদ্দেশ্যে প্লেনে উঠে বসে। ডানিলো নামের একজন ক্রু মেম্বার যাত্রীদের সঠিক সিট দেখিয়ে দেয়। দেখা যায় ফ্লাইটে যাত্রীর সংখ্যা খুব বেশি নয়। ইভা, কাইল আর জেড প্লেনের একেবারে পেছনের দিকে বসে আর ব্রান্ডন নিরাপত্তার কারণে তাদের থেকে একটু দূরে সামনের দিকের একটি সিটে গিয়ে বসে। কাইল তখনও থামছে না, সে বসে বসে হাসি ঠাট্টা চালিয়ে যাচ্ছে। এমনকি ডানিলো যখন সেফটি নির্দেশনা দিতে আসে সেটাকেও সে মজার বিষয় বানিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই প্লেনটি আকাশে উড়াল দেয়। শুরুতে যাত্রা ছিল একদম স্বাভাবিক, সবাই নিজের মতো করে ট্রিপ উপভোগ করছিল, কিন্তু হঠাৎ প্লেনটি কাঁপতে শুরু করে। ইভা এতে আতঙ্কিত হয়ে পড়ে। কাইল তখন উল্টো আরো ভয় ধরিয়ে দেয়। সে বলে কম যাত্রী থাকা মানে প্লেনটি খুব একটা নিরাপদ নয়, এমনকি ডানাগুলো নাকি বেশ পাতলা। এসব শুনে ইভা আরো বেশি ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় এক ঝাঁক পাখি প্লেনের সাথে ধাক্কা খেতে শুরু করে। কয়েকটি পাখি সরাসরি ইঞ্জিনের ভেতর ঢুকে পড়ে। যদিও পাইলট আর ক্রু মেম্বাররা সবাইকে আশ্বস্ত করে বলে যে প্লেন পুরোপুরি সুরক্ষিত এবং খুব শীঘ্রই তারা গন্তব্যে পৌঁছে যাবে, কিন্তু ছোট্ট রোজা লক্ষ্য করে ইঞ্জিনটি অস্বাভাবিকভাবে কাঁপছে। মুহূর্তের মধ্যে সেখানে আগুন ধরে যায় এবং ইঞ্জিনের একটি অংশ ভেঙে পড়ে। ভাঙা ধাতুর টুকরো এসে প্লেনের জানালা ভেঙে ভেতর ঢুকে পড়ে। প্রায় 20,000 ফুট উচ্চতায় থাকার কারণে ভেতরে ভয়ানক বায়ুচাপ তৈরি হয়। সেই ভাঙা জায়গা দিয়ে কয়েকজন যাত্রী ছিটসহ বাইরে ছিটকে পড়ে। এরপর চোখের পলকেই প্লেনটি আকাশ থেকে সোজা সমুদ্রের উপর আছড়ে পড়ে। ধাক্কার তীব্রতায় অনেক যাত্রী সেখানে প্রাণ হারায় আর অনেকেই গুরুতর আহত হয়। প্রথমে প্লেনটি কিছুক্ষণ পানির উপর ভেসে থাকলেও খুব দ্রুত তা ডুবতে শুরু করে। শেষমেশ প্লেনটি সমুদ্রের নিচে গিয়ে একটি পাহাড়ি খাঁজে আটকে যায়। সামান্য নড়াচড়াতে সেটি আরো গভীর খাদে পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। প্লেনটি কাত হয়ে যাওয়ায় সামনের অংশ পানিতে ডুবে গেলেও পেছনের অংশে বাতাস আটকে থাকায় সেখানে এখনো পানি ঢোকেনি। ফলে ইভা, জেড, কাইল এবং ক্রু মেম্বার দানিলো বেঁচে থাকে। কিছুক্ষণ পর আহত ব্রান্ডন ছোট রোজা আর তার নানিকে নিয়ে সেখানে এসে পৌঁছায়, কিন্তু দুর্ঘটনায় রোজার নানা হ্যান মারা যায়। ব্রান্ডন কোনোভাবে রোজার নানিকে বাঁচাতে সক্ষম হয়। বেঁচে থাকা সবাই তখন চরম আতঙ্কে ছিল, কারণ তারা সমুদ্রের গভীরে মৃত্যুর মুখে চলে আছে। তবে ব্রান্ডন সবাইকে শান্ত থাকতে বলে এবং বোঝায় ভয় পেলে চলবে না, এই পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় খুঁজতে হবে। যদিও এই অংশে বাতাস আটকে থাকায় সাময়িকভাবে তারা নিরাপদ ছিল, কিন্তু তা বেশিক্ষণ টিকবে না, কারণ অক্সিজেন ধীরে ধীরে শেষ হয়ে যাবে। সাধারণত প্রতিটি প্লেনে দুটি ইমার্জেন্সি অক্সিজেন ট্যাঙ্ক থাকে, যা বিপদের সময় কাজে আসে। কিন্তু দানিলো পরীক্ষা করে দেখে দুর্ভাগ্যবশত এই প্লেনের ট্যাঙ্ক দুটি পুরোপুরি খালি। এখন তাদের হাতে আর কোনো উপায় নেই, শুধু রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করা ছাড়া, কারণ প্রতিটি প্লেনেই একটি ব্ল্যাক বক্স থাকে যা দুর্ঘটনার সাথে সাথে সিগন্যাল পাঠিয়ে দেয়। এরই মধ্যে রোজার নানি জানায় প্লেনে ওঠার সময় সে দেখেছিল একজন অসুস্থ রোগী অক্সিজেন ট্যাঙ্ক সাথে নিয়ে উঠেছিল। যদি সেই ট্যাঙ্কটা পাওয়া যায় তাহলে তারা কিছু সময়ের জন্য হলেও বাঁচতে পারবে। একথা শুনে
ব্র্যান্ডন নিজের সিদ্ধান্ত নেয় ট্যাঙ্কটা আনতে যাবে, কিন্তু সামনে কি ভয়ঙ্কর বিপদ তার জন্য অপেক্ষা করছে সেটা সে কল্পনাও করতে পারেনি। ব্র্যান্ডন সাঁতরে প্লেনের অন্য পাশে পৌঁছে যায় এবং সত্যি অক্সিজেন সিলিন্ডারটি খুঁজে পায়, কিন্তু সেটি নিয়ে ফিরে আসার সময় সে দেখতে পায় ভাঙা প্লেনের অংশ দিয়ে একটি হিংস্র শার্ক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যেই শার্কটি তার উপর ঝাঁপিয়ে পড়ে। ব্র্যান্ডন প্রাণপণে লড়াই করে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে আনতে সক্ষম হয় এবং ফিরে আসে, কিন্তু তখন তার অবস্থা ভয়াবহ। তার পিঠ থেকে অনবরত রক্ত ঝরছিল। সে বুঝে যায় তার হাতে আর বেশি সময় নেই। মৃত্যুর মুখে দাঁড়িয়ে ব্র্যান্ডন ইভাকে সাহস দেয়। সে বলে ভয় না পেয়ে পরিস্থিতির মোকাবেলা করতে হবে, কিন্তু ঠিক সেই সময় হঠাৎ আরেকটি শার্ক এসে ব্র্যান্ডনকে টেনে নিয়ে যায় পানির গভীরে। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়। তাদের শেষ ভরসাটুকুও চোখের সামনে শেষ হয়ে যায়, কারণ ব্র্যান্ডনই ছিল সেই মানুষ যে এমন পরিস্থিতিতে কিভাবে বাঁচতে হয় সেটা জানতো। এখন সেও আর নেই। এরপর দেখা যায় চারদিক থেকে হিংস্র শার্কের দল প্লেনটিকে ঘিরে ফেলেছে। এখন বাঁচতে হলে তাদের সামনে দুটো পথ, হয় নিজেরাই এখান থেকে বেরোনোর উপায় খুঁজবে, না হয় রেস্কিউ টিম আসা পর্যন্ত যেভাবেই হোক টিকে থাকবে। কিন্তু সময় খুবই কম। প্লেনটি সামনের দিকে প্রায় 30 ডিগ্রি কোণে হেলে রয়েছে। এই সময় কাইলের হাতে প্রচন্ড ব্যথা শুরু হয়, কারণ প্লেন ক্রাশের সময় সে তার হাতে প্রচুর আঘাত পেয়েছিল। ইভা আর দানিলো মিলে তার হাত ভালোভাবে ব্যান্ডেজ করে দেয়। এরপর সবাই চুপচাপ বসে থাকে রেস্কিউ টিমের অপেক্ষায়। এদিকে সমুদ্রের উপরে একটি হেলিকপ্টার দেখা যায়, যার ভেতরে দুজন ডুবুরি রয়েছে। তারা মূলত ডুবে যাওয়া প্লেনটি খুঁজছে, কিন্তু বিশাল সমুদ্রে সঠিক জায়গা খুঁজে বের করা মোটেও সহজ ছিল না। সার্চ করতে করতে হেলিকপ্টারের জ্বালানি কমে আসছিল। অন্যদিকে প্লেনের ভেতরে থাকা সবাই ব্র্যান্ডনের শেষ কথা মতো অপেক্ষা করতে থাকে, কিন্তু বিপদ এখানে শেষ নয়। ধীরে ধীরে প্লেনের ভেতর থেকে দুমড়ানোর শব্দ আসতে থাকে। গভীর সমুদ্রের প্রচন্ড পানির চাপ প্লেনের পাতলা ধাতব গায়ে সহ্য হচ্ছিল, কারণ সাবমেরিনের তুলনায় প্লেনের গঠন অনেকটা দুর্বল। এরই মধ্যে তারা দেখে শার্কগুলো প্লেনের সামনে থাকা মৃত যাত্রীদের খেতে শুরু করেছে। এই দৃশ্য সবার মনোবল ভেঙে দেয়। হঠাৎ করে প্লেনটি আবার ঝাঁকুনি খেতে শুরু করে। আসলে সেটি পাহাড়ের ঢাল বেয়ে ধীরে ধীরে নিচের দিকে নামছিল। সৌভাগ্যবশত অনেকটা নিচে গিয়ে প্লেনটি একটি পাথরে আটকে যায়, কিন্তু এতে করে প্লেন আরো গভীরে চলে আসে এবং দ্রুত পানি ঢুকতে শুরু করে। এখন সবাই বুঝে যায় যদি তারা শুধু বসে রেস্কিউ টিমের অপেক্ষা করে তাহলে প্লেন সহ সবাই গভীর খাদে পড়ে মারা যাবে। এবার বাঁচার একমাত্র উপায় হলো ভাঙা অংশ দিয়ে বাইরে বের হওয়া, কিন্তু তার আগে শার্কগুলোর দৃষ্টি অন্যদিকে সরাতে হবে। এই ভয়ানক পরিস্থিতিতে ছোট্ট রোজা বলে ওঠে শার্ক নাকি বাবল বা বুদবুদ একদম সহ্য করতে পারে না, কিন্তু রোজা ছোট বলে জেড আর কাইল তার কথা বিশ্বাস করতে চায় না। ইভা তখন বলে একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি, কিন্তু আরেকটা বড় সমস্যা ছিল অক্সিজেন। এত গভীর জায়গা থেকে উপরে উঠতে গেলে অনেক অক্সিজেনের দরকার, অথচ তাদের কাছে পর্যাপ্ত অক্সিজেন নেই। তখন কাইল জানায় প্লেনে ওঠার সময় সে দুজন ছেলেকে অক্সিজেন ট্যাঙ্ক আর ডুবুরির পোশাক নিয়ে উঠতে দেখেছিল, যদিও সেই ট্যাঙ্কে অক্সিজেন আছে কিনা নিশ্চিত নয়, কারণ সাধারণত যাত্রীদের এমন জিনিস বহনের অনুমতি থাকে না। তবে ডুবুরির পোশাক আর লাইফ জ্যাকেট ব্যবহার করা যেতে পারে। লাইফ জ্যাকেটে বাতাস পড়লে সেটি ফুলে ওঠে, যা তাদের পানির উপর ভেসে উঠতে সাহায্য করে। কিন্তু শার্কগুলোকে দূরে রাখতে হলে তাদেরকে কিছু সময় পানির নিচেই থাকতে হবে, আর অক্সিজেন ছাড়া সেটা সম্ভব নয়। তবুও চেষ্টা ছাড়া আর কোনো উপায় ছিল না। এই সিদ্ধান্ত নিতে ইভা ভীষণ দ্বিধায় পড়ে যায়, কারণ ছোটবেলা থেকে সে পানিকে ভয় পায়। তার মা পানিতে ডুবে মারা গিয়েছিল, আর সেই স্মৃতি আজও তাকে তাড়া করে ফেরে। এই মুহূর্তে তার চোখের সামনে শুধু তার মায়ের ছবিটাই ভেসে উঠেছিল। এরই মধ্যে উপরে থাকা রেস্কিউ টিম সমুদ্রের উপর ভাসমান প্লেনের ভাঙা অংশ দেখতে পায়, কিন্তু প্লেনটি ছিল অনেক নিচে। হেলিকপ্টারের জ্বালানি অনুযায়ী তাদের হাতে মাত্র 15 মিনিট সময় ছিল। এই অল্প সময় নিয়ে দুজন ডুবুরি পানিতে নেমে পড়ে। অনেকটা গভীরে যাওয়ার পর তারা দেখতে পায় প্লেনটি পাহাড়ের ঢালে একটি পাথরের সাথে আটকে ঝুলে আছে। ডুবুরিদের দেখতে পেয়ে রোজা খুব খুশি হয়ে যায়। সে জানালার কাছে এসে হাত নাড়াতে থাকে। ডুবুরিরাও এগিয়ে এসে তাদের দেখতে পায়। ঠিক তখনই ইভা ডুবুরিদের পেছনে একটি শার্ক দেখতে পায়। সে ইশারায় সাবধান করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে শার্ক এসে এক ডুবুরিকে টেনে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার কাটা পা ভেসে ওঠে। অন্য ডুবুরি ভাঙা অংশ দিয়ে ভেতরে ঢুকতে যাচ্ছিল, কিন্তু তাকেও শার্ক আক্রমণ করে নিয়ে যায়। এই দৃশ্য দেখে তারা ভালোভাবে বুঝে যায় এবার বাঁচতে হলে কাউকে আর ভরসা করা যাবে না। এদিকে হেলিকপ্টারের জ্বালানি প্রায় শেষ হয়ে যাওয়ার কারণে তারা বাধ্য হয়ে ফিরে যায়। তবে মৃত্যুর আগে এক ডুবুরি প্লেনটির সঠিক অবস্থান পাঠিয়ে দিতে পেরেছিল। নিচে প্লেনের ভেতরে একটি ডুবুরির লাশ এখনো আটকে ছিল, আর সেটাই তাদের জন্য শেষ আশা হয়ে দাঁড়ায়, কারণ
সেই ডুবুরির কাছে থাকা অক্সিজেন ট্যাঙ্ক ব্যবহার করে হয়তো তারা এখান থেকে বের হওয়ার চেষ্টা করতে পারবে। সবকিছু ভেবে শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে ইভা আর জেড পানির নিচে সেই ডুবুরির মৃতদেহ খুঁজতে নামে। কিছুটা সামনে এগোতেই তারা যেন কিছু একটা দেখতে পায়। ঠিক তখনই হঠাৎ করে জেডের পা পিছলে যায় এবং সে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই একটি শার্ক এসে জেডের পায়ে ভয়ঙ্কর ভাবে কামড় বসায়। শার্কটি তার পা ছিঁড়ে নিয়ে চলে যায়। অসহ্য যন্ত্রণায় জেড ছটফট করতে থাকে। একজন অ্যাথলিট হওয়ার যে স্বপ্ন সে লালন করেছিল সেখানেই তার শেষ হয়ে যায়। তবুও তাদের সামনে এখন একটাই লক্ষ্য, যেভাবেই হোক বেঁচে ফেরা। এরপর দানিলোর সাহায্যে ইভা প্লেনের একটি ছোট হ্যাচ খুলে সেই অংশে যায় যেখানে যাত্রীদের লাগেজ রাখা ছিল। সেখানে গিয়ে সে দুজন যাত্রীর সঙ্গে করে আনা ডুবুরির পোশাকগুলো খুঁজে বের করে। কিন্তু সমস্যা ছিল একটাই, তাদের সংখ্যা 6 জন হলেও পোশাক ছিল মাত্র 4টে, অর্থাৎ সবাই একসাথে বের হতে পারবে না। এরই মধ্যে সবাই বুঝতে পারে জেডের অবস্থা দ্রুত খারাপের দিকে যাচ্ছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। ইভা তার পাশে বসে কথা বলতে থাকে, তাকে জাগিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু কিছু সময় পরেই যে নিঃশ্বাস থামিয়ে দেয়। ইভা ভেঙে পড়ে। ছোটবেলায় মাকে হারানোর পর এবার সে তার সবচেয়ে কাছের মানুষটিকেও হারালো। তবুও সে জানে তার বাবার জন্য হলেও তাকে বেঁচে ফিরতেই হবে। এই সময় প্লেনটি আবারও সামনের দিকে ঝুঁকে পড়ে। হঠাৎ করেই ককপিটের সামনের অংশ ভাঙতে শুরু করে। এখন সময় একদম ফুরিয়ে আসছে। কাইল পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে। জেডের মৃত্যু তার মনোবল একেবারে ভেঙে দেয়। সে আর বিশ্বাস করতে পারছিল না যে এখান থেকে বেঁচে ফেরা সম্ভব। ইভা বারবার তাকে সাহস দেওয়ার চেষ্টা করলেও কাইল নিজের ভেতরেই ভেঙে পড়েছিল। এরপর তারা ডুবুরির পোশাকগুলো পরে নেয় এবং প্রত্যেকে একটি করে লাইফ জ্যাকেট পরে নেয়। বাড়তি লাইফ জ্যাকেটগুলো তারা শার্ককে ভয় দেখানোর জন্য সাথে রাখে। ঠিক তখনই প্লেনের সামনের অংশ পুরোপুরি ভাবে ভেঙে নিচে পড়ে যায়। রোজার নানি বুঝে যায় সে সাথে গেলে হয়তো বাকিদের চলতে দেরি হবে। তাই সে নিজের জীবনকে তুচ্ছ করে নাতনির ভবিষ্যতের কথা ভাবে। সে রোজাকে ইভার হাতে তুলে দেয়। সবাই দ্রুত সামনে এগোতে থাকে, কিন্তু হঠাৎ করে একটি শার্ক তাদের সামনে এসে পড়ে। তখন ইভা সাথে থাকা লাইফ জ্যাকেট ব্যবহার করে বুদবুদ তৈরি করতে শুরু করে। অবাক করার বিষয় হলো এতে কাজ হয়। শার্কটি সরে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পর কাইল আর এগোতে পারে না। ভয় তাকে স্থির করে ফেলে। ঠিক সেই মুহূর্তেই শার্কটি আবার ফিরে এসে কাইলের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মাঝখান থেকে 2 ভাগ করে ফেলে। কিছুক্ষণ পর তারা সে ডুবুরির মৃতদেহটি খুঁজে পায়। তার অক্সিজেন সিলিন্ডার থেকে 3 জন প্রয়োজনীয় অক্সিজেন নেয়। ইভা সেই ট্যাঙ্কটি দানিলোর কাঁধে বেঁধে দেয় এবং রোজাকে তার হাতে তুলে দেয়। এরপর তাদেরকে প্লেনের ভাঙা অংশ দিয়ে বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু ইভা নিজে বেরোতে গেলে সামনে আরেকটি শার্কই পড়ে। ভয় পেয়ে সে একদম নড়াচড়া বন্ধ করে দেয়। সৌভাগ্যক্রমে শার্কটি তাকে আঘাত না করে ভিতরের দিকে চলে যায়। ঠিক তখনই পুরো প্লেনটি সামনের খাদে পড়ে যেতে শুরু করে। প্রবল পানির চাপ ইভাকে পেছনের দিকে টানতে থাকে। অনেক কষ্টে সে সিটগুলো ধরে ধরে বাইরে বেরিয়ে আসে এবং লাইফ জ্যাকেট আঁকড়ে ধরে রাখে। কিন্তু বিশাল প্লেনটি গভীর খাদে পড়ার সময় পানির টানে সে উপরে উঠতে পারছিল না। যতই চেষ্টা করুক পানি যেন তাকে নিজের দিকে টেনে ধরছিল। অক্সিজেন শেষ হয়ে আসায় একসময় ইভা জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর প্লেনটি পুরোপুরি নিচে চলে গেলে পানির চাপ কমে যায়। লাইফ জ্যাকেটের কারণে ইভা ধীরে ধীরে পানির উপরে ভেসে ওঠে। অনেক সময় পর তার জ্ঞান ফিরে আসে। সে চারিদিকে তাকিয়ে দানিলো আর রোজাকে খুঁজতে থাকে, কিন্তু কাউকে দেখতে পায় না। ডাকাডাকি করতেই দূরে কয়েকটি রেস্কিউ হেলিকপ্টার এগিয়ে আসতে দেখে। হেলিকপ্টার থেকে দড়ি নামিয়ে ইভাকে উপরে তুলে নেওয়া হয়। ভেতরে উঠে গিয়ে দেখে রোজা আর দানিলো সেখানে রয়েছে। আসলে তাদেরকে আগেই রেস্কিউ টিম উদ্ধার করেছিল। তাদের বেঁচে থাকতে দেখে ইভা কান্নায় ভেঙে পড়ে, তবে সেটা ছিল আনন্দের কান্না। এরপর রেস্কিউ টিম সবাইকে নিরাপদে নিয়ে সেখান থেকে চলে যায়। এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। গল্পের শেষ হয়তো এখানেই, কিন্তু সিনেমার আয়নায় নিজেকে খোঁজার জার্নি চলতেই থাকবে। কারণ প্রতিটা দৃশ্যই এক একটা দর্পণ, আর সেই দর্পণে লুকানো গল্পগুলো দেখতে আমাদের সাথেই থাকুন। সিনেমার অদেখা জগৎ নিয়ে আমি ফিরছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ওয়াচিং উইথ সিনে দর্পণ।